এই ছেলেটাকে পানির মধ্যে বরফে জমিয়ে খুন করা হয়, আর সেই খুন এক হ্যাকার লাইভ চ্যানেলে টেলিকাস্ট করে সাধারণ মানুষকে দেখায়। আসলে শহরে একের পর এক মানুষ মেরে ফেলা হচ্ছে, আর সেই খুনগুলোর তদন্ত করতে আসে এক পুলিশ অফিসার। তদন্ত করতে গিয়ে অফিসার এমন কিছু বের করে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে, কেননা মুভির শেষের প্রত্যেকটা মুহূর্তে এত এত টুইস্ট আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। গল্পের একদম শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসল মাস্টারমাইন্ডকে। আর এই দুর্দান্ত ক্রাইম এবং সাসপেন্সে ভরা আজ আমি আপনাদের মাঝে 2016 সালে মুক্তিপ্রাপ্ত ওয়াজাহ তুম হো মুভির এক্সপ্লেইন করব। আগেই বলেছি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মাস্টারমাইন্ডকে চিনতে পারবেন না, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা এসিপি সারনায়েককে দেখতে পাই। সে একটা কলেজ গোয়িং কাপলকে তুলে নিয়ে এসে মেয়েটার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হয়। ছেলেটা চাইলেও তাকে বাধা দিতে পারে না, কারণ সারনায়েক মোটেও ভালো মানুষ ছিল না। তাছাড়া ওই ছেলের পরিবারকে সে আগে থেকেই চিনত। ছেলেটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ক্লাবে পার্টি করতে গিয়েছিল, আর সেখান থেকে সারনায়েকের হাতে ধরা পড়ে তারা। সে চাইলে পরিচয়ের খাতিরে ছেলেটাকে ছেড়ে দিতে পারত, কিন্তু না, সে উল্টো ছেলেটাকে তার পরিবারের নামে ভয় দেখিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে জোর জবরদস্তি করে। শুধু তাই নয়, সেখান থেকে যাওয়ার সময় তাদেরকে টিটকিরি দিয়ে অনেক অপমান করে যায়। সারনায়েক খুবই পাওয়ারফুল এবং জঘন্য প্রকৃতির মানুষ ছিল। নামে পুলিশ হলেও নীতিবোধের ছিটে ফোটাও তার মধ্যে ছিল না, আর তাই তাকে সবাই একটু বেশি ভয় করে চলত। সেখান থেকে যাওয়ার পথে সারনায়েক করণ নামের একজন লোককে ফোন করে টাকা দাবি করতে শুরু করে। তাদের কথা শুনে বোঝাই যাচ্ছিল সে করণকে কিছু নিয়ে ব্ল্যাকমেল করছে, এবং এর আগেও তার কাছ থেকে অনেক টাকা হাতিয়েছে, আর এখন সে আগের তুলনায় আরো বেশি টাকা ডিমান্ড করছে। তাই করণ তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট আজই করে দেব। সেটা শুনে সারনায়েক ভীষণ খুশি হয়, কিন্তু তার সেই খুশি বেশিক্ষণ টেকে না। হঠাৎ করে ব্যাকসিট থেকে কেউ একজন একটা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে, আর সাথে সাথেই তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে সারনায়েক তাতে মারা যায় না। সেটা দেখে ওই লোকটা তাকে পিটিয়ে অজ্ঞান করে ধরে নিয়ে যায় তার গোপন আস্তানায়। জ্ঞান ফেরার পর সারনায়েক দেখতে পায় লোকটা তার মুখের ভেতর পেট্রোলের পাইপ সেট করে রেখেছে, আর সে কম্পিউটারে কিছু একটা করছে। কিডন্যাপার একটা হুডি আর মাস্ক দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল, তাই সারনায়েক তাকে দেখতে পায় না। কিছুক্ষণের মধ্যে কিডন্যাপার ইন্ডিয়ার অন্যতম বড় টিভি চ্যানেল গ্লোবাল টিভি নেটওয়ার্কের স্যাটেলাইট হ্যাক করে সারনায়েকের মৃত্যুর লাইভ ফুটেজ দেখাতে শুরু করে। লোকটা গিয়ে পেট্রোল ডিসপেন্সারের সুইচ অন করে দিলে ওই পাইপের মধ্য দিয়ে সারনায়েকের পেটে পেট্রোল ঢুকতে শুরু করে, আর দেখতে দেখতে পুরো দেশের সামনে সারনায়েক মারা যায়। এই দৃশ্য দেখে বাকি সবাই ভয় পেয়ে গেলেও ওই কলেজ গোয়িং কাপল ভীষণ খুশি হয়। এদিকে গ্লোবাল টিভি নেটওয়ার্ক অর্থাৎ জিটিএন এর সাইবার এক্সপার্টরা এসব আটকানোর এবং হ্যাকারকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সারনায়েক মারা যাওয়া মাত্রই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। বিষয়টা নিয়ে রাতারাতি মিডিয়ায় হুলুস্থুল পড়ে যায়। পরদিন সকাল হতে না হতেই জিটিএন এর চেয়ারম্যান রাহুল ওবেরয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়। রাহুল সেখানে গিয়ে পুলিশদেরকে জেরা করতে শুরু করে যে তাদের সাহস হলো কিভাবে তাকে এনকোয়ারির জন্য ডেকে পাঠানোর, কারণ বড় বড় অফিসারদের থেকে শুরু করে মিনিস্টার পর্যন্ত সবাইকে সে তার পকেটে ভরে রাখত। এখন সেই মানুষটাকে এমন তুচ্ছ একটা ব্যাপারে থানায় ডেকে পাঠানো হবে, এটা রাহুল মেনে নিতে পারছিল না। তবে কেসের ইনভেস্টিগেশন অফিসার তার এসব দাপটে একটুও ভয় পায় না। সে স্পষ্ট রাহুলকে জানিয়ে দেয় যে তারা শুধু নিজেদের কাজ করছে, আর তাদেরকে যদি কাজ না করতে দেওয়া হয় তাহলে সেটা রাহুলের জন্যই খারাপ হবে। তাদের একজন এসিপি মারা গেছে, আর দেশের সমস্ত নেটওয়ার্ক ছেড়ে খুনি শুধুমাত্র রাহুলের কোম্পানিকে বেছে নিয়েছে। এর পেছনে কি রহস্য আছে সেটা তো পুলিশকে জানতেই হবে। তাই ইন্সপেক্টর কবির রাহুলকে বলে, আমার জানা মতে রিসেন্টলি আপনাদের চ্যানেলের রেটিং অনেক নেমে গিয়েছিল, আর টিআরপি না থাকার কারণে অনেক লসও হচ্ছিল। তবে গত রাতের এই ঘটনার পর থেকে আপনাদের চ্যানেলের টিআরপি এখন সবচেয়ে বেশি। তার মানে এই ঘটনায় সবচেয়ে বেশি লাভ হয়েছে আপনার। তাই আপনি যদি আমাদের সাথে কোঅপারেট না করেন তাহলে ক্ষতিটা আপনারই হবে। রাহুল তখন তাকে জানায় যে তাদের সার্ভার হ্যাক করা হয়েছিল, কিন্তু কবির সেটা মানতে চায় না। রাহুলের কাছে নিজের কথা প্রমাণ করার মতো কোনো উপায়ও ছিল না। এই ব্যাপারে শুধুমাত্র তাদের টেকনিক্যাল হেড ম্যাকই সবকিছু বলতে পারত, তবে সে ওই মুহূর্তে মুম্বাইয়ের বাইরে ছিল। তাই সে ফিরে আসা পর্যন্ত রাহুলকে পুলিশের সাথে কোঅপারেট করতে বাধ্য হতে হয়। তবে কবিরের কোনো প্রশ্নের উত্তরই রাহুল দেয় না। তার একটাই কথা, এসব ব্যাপারে সে কিছুই জানে না। একটা পর্যায়ে কবির বিরক্ত হয়ে বলে, আমার তো মনে হয় আপনি চরম লেভেলের বোকা।
আর নয়তো কেউ আপনাকে বোকা বানিয়ে চলে গেছে। তবে কারণ যেটাই হোক না কেন, কোথাও থেকে কোনো ইনফরমেশন পেলে অবশ্যই আমাদের জানাবেন। এই বলে কবির তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাহুলকে দিয়ে দেয়, আর সেই সাথে তার পাসপোর্টটাও জব্দ করে নেয়, যাতে রাহুল দেশ ছেড়ে পালাতে না পারে। সেখান থেকে বেরোনোর সাথে সাথেই রাহুল তার অ্যাসিস্ট্যান্টকে তার লিগ্যাল হেড সিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলে। এরপর আমরা সিয়াকে দেখতে পাই। অফিস থেকে কল পাওয়া মাত্রই সে ছুটে চলে যায় রাহুলের সঙ্গে দেখা করতে। রাহুল তখনও কবিরের আচরণ নিয়ে ভীষণ ক্ষেপেছিল। সে সিয়াকে বলে কবিরকে টাকার লোভ দেখিয়ে কিনে নিতে, কিন্তু সিয়া তাকে জানায় যে কবিরকে টাকার লোভ দিয়ে কেনা সম্ভব নয়, সে অনেক অনেস্ট একজন অফিসার। তবে সে রাহুলকে আশ্বস্ত করে যে সে থাকতে রাহুলকে কেউ ছুতেও পারবে না। তখন রাহুল একটু রোমান্টিক আন্দাজে বলে, যদি আমি তোমাকে ছোঁয়ার চেষ্টা করি তাহলে? সিয়া তখন রেগে গিয়ে বলে, তাহলে তোমাকে কেউ বাঁচাতেও পারবে না। আসলে রাহুল একটু প্লেবয় ক্যারেক্টারের ছেলে, আর শুরু থেকেই সিয়ার ওপর তার নজর ছিল, কিন্তু সিয়া কখনোই তাকে পাত্তা দেয়নি। আর সিয়া যেহেতু একজন উকিল এবং সেই সাথে তাদের লিগ্যাল হেড, তাই রাহুলও কখনোই খুব একটা বাড়াবাড়ি করেনি। সেদিন বাড়ি ফিরে সিয়া দেখে তার রুমটা খুব সুন্দর করে সাজানো। সেটা দেখে সে ভীষণ অবাক হয়, আর সেই সাথে খুশিও। এরই মাঝে তার বয়ফ্রেন্ড রণবীর তার পেছনে এসে দাঁড়ায়। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। তবে সিয়ার বয়ফ্রেন্ড হওয়ার পাশাপাশি রণবীরের আরো একটা পরিচয় আছে, সেটা আমরা সামনে জানতে পারবো। পরদিন রাহুল, সিয়া এবং তাদের টেকনিক্যাল হেড ম্যাককে নিয়ে থানায় পৌঁছে যায়। তখন কবিরও তার টিমের একজন ডাইনামিক মেম্বারের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। লোকটা আর কেউ নয়, রণবীর ছিল। রণবীর নিজেও একজন ফেমাস উকিল এবং এই কেসে সে পুলিশের পক্ষ থেকে লড়ছিল। তাকে দেখে সিয়া একটু অবাক হয়, তবে প্রফেশনের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করা তার ডিকশনারিতে ছিল না। তো এরপর ম্যাক তাদেরকে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাতে শুরু করে যে কিভাবে ওই দিন তাদের স্যাটেলাইটটা হ্যাক করা হয়েছিল। সেই সাথে সে এটাও জানায় যে একবার যদি তাদের সিস্টেম হ্যাক করে নেওয়া হয় তাহলে সেই হ্যাকার ইচ্ছে মতো সবকিছু কন্ট্রোল করতে পারে। রণবীর তখন তাকে জিজ্ঞেস করে যে তাদের এক্সপার্ট টিম কেন এগুলো আটকাতে পারেনি। ম্যাক জানায় এই হ্যাকার এমন একটা অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করেছে যেটা ডিটেক্ট করা বেশ কষ্টসাধ্য, তাই তারা কিছু করে ওঠার আগেই হ্যাকার নিজের কাজ করে ফেলেছিল। তাছাড়া তারা যেহেতু একটা কোম্পানির সার্ভার রান করে, তাই কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে গেলে একটু সময় লেগেই যায়। এরপর কবির জানতে চায় যে এই হ্যাকারকে ট্রেস করা যাবে কিভাবে। তখন ম্যাক জানায় এ ধরনের হ্যাকারকে খুঁজে বের করতে হলে আগে তাদের মতো করে ভাবতে হবে, না হলে এদেরকে খুঁজে বের করা খুবই কঠিন, কারণ এদের কোনো নির্দিষ্ট অফিস থাকে না, আর না থাকে নির্দিষ্ট কোনো ডিভাইস। কখনো কখনো সামান্য একটা ফোন কলের মাধ্যমেও পুরো সিস্টেম হ্যাক করা সম্ভব। আর শুধু ফোন কলই কেন, একটা মেসেজ কিংবা একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমেও পুরো সিস্টেম হ্যাক করা যায়। আর হ্যাকার চাইলে ইচ্ছে মতো নিজের লোকেশন চেঞ্জও করতে পারে, যাতে তার আসল লোকেশন বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তাও আবার শুধুমাত্র একটা হাই এন্ড ল্যাপটপ অথবা একটা ভালো ফোনের মাধ্যমে। পুলিশের সাইবার এক্সপার্টও তার এই কথায় সহমত পোষণ করে, যার কারণে কবিরদেরকে ম্যাকের কথা মেনে নিতে হয়। তবে আপাত দৃষ্টিতে তাদের সন্দেহ যায় ম্যাকের ওপর, কারণ ম্যাকই একমাত্র ব্যক্তি যে এই সব কিছু সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে। কিন্তু প্রত্যেকটা ক্রাইমের পেছনেই তো কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তাই সিয়া বলে, আমাদের কাছে কোনো উদ্দেশ্য নেই, তাই যদি আপনারা এমন কিছু খুঁজে বের করতে পারেন তখনই আমরা এই ব্যাপারে কথা বলবো, তার আগে নয়। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। তারপর কবির আর রণবীর এই কেস নিয়ে ডিসকাস করছিল। রণবীর বলে, আমাদের কাছে যেহেতু এখনো কোনো এভিডেন্স নেই, তাই আমরা চাইলেও কোনো অ্যাকশন নিতে পারবো না। তবে আমি রাহুলকে ভালো করেই চিনি, যদিও সত্যিই কোনো অপরাধ করে থাকে তাহলে নার্ভাস হয়ে নিশ্চয়ই কোনো ভুল করবে। তাদের কথার মাঝে একজন এসে তাদেরকে জানায় যে সারনায়কের কল রেকর্ড পাওয়া গেছে। কবির তখন রণবীরকে বলে, আমরা যদি এই কেসের সামনের দিকে এগোতে চাই তাহলে আগে অতীতের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। সেই কথা মতো কবির এবার সারনায়কের হিস্ট্রি ঘাটাঘাটি করতে শুরু করে। তার কল রেকর্ডিং থেকে পুলিশ করণের ব্যাপারে জানতে পারে। কবির করণকে খুব ভালোভাবেই চিনত। মুম্বাইয়ের সব থেকে বড় রিয়েল এস্টেট বিজনেস তার, গোয়ার ক্যাসিনো কিং। কিন্তু তার বিজনেস এতটুকুতেই সীমাবদ্ধ নয়, এক কথায় বলতে গেলে পুরো মুম্বাইয়ের ওপর রাজত্ব তার। কিন্তু কবির এটা বুঝে উঠতে পারছিল না যে সারনায়কের সঙ্গে করণের কি সম্পর্ক। এদিকে রাহুলের কেসের বিষয়টা নিয়ে সিয়া এবং রণবীরের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। রণবীর তাকে বোঝানোর চেষ্টা করে যে এই সবকিছুর পেছনে রাহুলের হাত থাকতে পারে, তাই সিয়ার এভাবে রাহুলকে অন্ধের মতো সাপোর্ট করা ঠিক হচ্ছে না।
কিন্তু সিয়া তার কথা মানতে চায় না। তার বিশ্বাস রাহুল নির্দোষ। এসব নিয়ে সিয়া যখন ভীষণ রেগে যায় তখন রণবীর আবার রোমান্টিক কথা বলে তার মন ভুলিয়ে দেয়। আরেকদিকে সারনায়েকের সাথে করণের সম্পর্ক খুঁজে বের করা না পর্যন্ত কবিরের শান্তি হচ্ছিল না। তাই সে সারনায়েকের সমস্ত কেস ঘাটাঘাটি করতে শুরু করে। সেখান থেকে সে করণের এক্স ওয়াইফ রোহিণীর ব্যাপারে জানতে পারে এবং পরদিন সকালেই সে পৌঁছে যায় রোহিণীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে। রোহিণীর বাবা মা তাকে জানায় যে করণ মোটেও একজন ভালো মানুষ নয়, সে রোহিণীর উপর অনেক অত্যাচার করত। একটা পর্যায়ে রোহিণীর বাবা মা বাধ্য হয়ে তাদের ডিভোর্স পিটিশন ফাইল করে। করণের বিরুদ্ধে সব তথ্য প্রমাণ তাদের কাছে ছিল, কিন্তু শুনানির জাস্ট একদিন আগেই একটা কার অ্যাক্সিডেন্টে রোহিণী মারা যায়। তার বাবা মায়ের ধারণা করণই এই অ্যাক্সিডেন্ট করিয়েছে, যাতে সহজেই কেসটা ক্লোজ করে দিতে পারে। সেখান থেকে বেরোনোর সময় একটা অদ্ভুত ব্যাপার নজর কাড়ে কবিরের। সে দেখতে পায় রোহিণীদের বাড়ির সব গাড়ি একই সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করানো হয়েছে। কবিরের মনে তখন একটু খটকা লাগে, তাই সে রোহিণীর বাবার কাছ থেকে ওই সার্ভিস সেন্টারের ডিটেলস নিয়ে নেয় এবং সেখানেও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে রোহিণীদের সবগুলো গাড়ি শুধুমাত্র একজন মেকানিক সার্ভিস করেছে, যার নাম চান্দার। তাই কবির এবার চলে যায় চান্দারের সঙ্গে দেখা করতে। তাকে যত্ন সহকারে থানায় নিয়ে গিয়ে একটুখানি ডোজ দিতে না দিতেই তার মুখ থেকে গড়গড় করে সব সত্যিগুলো বের হয়ে আসে। সে জানিয়ে দেয় যে করণে তাকে ব্রেক ফেল করার জন্য 70,000 টাকা দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, গাড়ির যদি ব্রেক ফেল করানো হয়ে থাকে তাহলে পুলিশের রেকর্ডে সেটা অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? তখন চান্দার জানায় যে এই কাজ সারনায়েকের। কবিরের কাছে তখন সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে সারনায়েক নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে করণকে ব্ল্যাকমেল করছিল, আর তাই করণ তার লোকেদেরকে দিয়ে সারনায়েককে মেরে ফেলেছে। কিন্তু এই মার্ডারের লাইভ ফুটেজ রাহুলের চ্যানেলেই কেন দেখানো হলো? এই হিসাবটাই কবিরের মিলছিল না। তখন রণবীর কবিরকে তার হিসাব মেলাতে সাহায্য করে। তার কাছ থেকে কবির জানতে পারে যে রাহুল এবং করণ একসময় বিজনেস পার্টনার ছিল। শুধু বিজনেস পার্টনারই নয়, তারা বেস্ট ফ্রেন্ডও ছিল। কিন্তু রাহুল নিজের স্বার্থের কারণে করণকে ধোঁকা দেয় এবং তার 122 কোটি টাকা আত্মসাৎ করে ফেলে। নিশ্চয়ই সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই করণ এইসব করেছে। তাই সে কবিরকে বলে, তুমি গিয়ে রাহুলের কাছ থেকে এই ব্যাপারে একটা স্টেটমেন্ট নিয়ে এসো, তাহলে করণকে ধরতে তোমার জন্য সুবিধা হবে। তার কথা মতো পরদিন কবির স্টেটমেন্টের কপি নিয়ে পৌঁছে যায় রাহুলের অফিসে। রাহুল যখন জানতে পারে এই সব কিছুর পেছনে করণ আছে, সে ভীষণ রেগে যায়। তবে কবির সেসবে পাত্তা না দিয়ে স্টেটমেন্ট কপিটা তাদের কাছে রেখে সেখান থেকে বেরিয়ে আসে। তার বেরোনোর সময় ম্যাক অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। তার চাহনি দেখে মনে হচ্ছিল এর পেছনেও হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু কি সেই রহস্য সেটাও আমরা পরে জানতে পারবো। রাহুল স্টেটমেন্টের কপিতে সাইন করে দিলে কবির সেটা দেখিয়ে কমিশনারের কাছ থেকে করণের অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে নেয়। করণ ওই সময় হোটেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল। সেই খবর পেয়ে কবির তৎক্ষণাৎ তার টিমকে নিয়ে সেই হোটেলে পৌঁছে যায়। সেখানে একজন রুম সার্ভিসের লোক তাদেরকে করণের রুমটা দেখিয়ে দেয়। সেখানে গিয়ে করণের রুমের দরজায় নক করতেই করণের গার্লফ্রেন্ড দরজা খুলে তাদেরকে জানায় যে 5 মিনিট আগেই করণ দরজা খুলেছিল, কিন্তু তারপর তার আর কোনো খোঁজ নেই। এই কথা শোনা মাত্রই কবিরের মনে পড়ে যায় ওই রুম সার্ভিসের লোকটার কথা। সে বুঝতে পারে নিশ্চয়ই ওই লোকটাই করণকে নিয়ে গেছে। তারা পুরো হোটেলে করণ এবং ওই লোকটার খোঁজ করে, কিন্তু কোথাও তাদের হদিশ পায় না। এরই মাঝে জিটিএন এর চ্যানেলগুলোতে আবারও লাইভ ফুটেজ দেখানো হয় এবং এবার কিলারের টার্গেট ছিল করণ। কবির সেটা দেখে হতবাক হয়ে যায়। সে যে কিলারকে আটকাবে তার কোনো উপায় ছিল না, কারণ তার লোকেশনে তো ট্রেস করা যাচ্ছিল না। রাহুল, রণবীর, সিয়া সহ সবাই সেই ভিডিও দেখছিল। জিটিএন নেটওয়ার্কের আইটি এক্সপার্টরা হ্যাকারকে ট্রেস করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অনেক চেষ্টার পর পুলিশের আইটি টিম হ্যাকারের লোকেশন বের করতে সফল হয়। তারা কবিরকে বিষয়টা জানানো মাত্রই কবির সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু যাওয়ার পথে সে জানতে পারে হ্যাকার আসলে লোকেশনটা বাউন্স করছিল। তার মানে তারা যে লোকেশন বের করেছে সেটা সঠিক নয়। এই কথা শুনে কবির হতাশ হয়ে পড়ে। এদিকে কিলার লোকটা করণের হাত পা বেঁধে একটা পানির কন্টেনারের ভেতর তাকে আটকে রেখেছিল। এরপর সে কন্টেনারের পানির তাপমাত্রা কমিয়ে দিলে ধীরে ধীরে কন্টেনারের মধ্যে বরফ জমতে শুরু করে, আর সেই হাড় হিম করা ঠান্ডায় কিছুক্ষণের মধ্যেই করণের মৃত্যু হয়। চোখের সামনে এসব দেখে সারা দেশের মানুষ ভীষণ ভয় পেয়ে যায়। করণ মারা যাওয়ার পর আবারও আগের মতো সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই বিষয়টা নিয়ে পরদিন কবিরকে কমিশনারের কাছে অনেক আজে বাজে কথা শুনতে হয়, কারণ সে যাকে খুনি ভেবে ধরতে গিয়েছিল সেই তো খুন হয়ে গেছে। তার ওপর আবার রাহুল, যে কিনা এই কেসের প্রাইম সাসপেক্ট, তাকেও পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
কবিরের তখন মুখ বুজে তার কথাগুলো শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। কমিশনার তাকে আবারও রাহুলকে অ্যারেস্ট করার অর্ডার দেয়। কবিরও চুপচাপ তার কথা মেনে নিয়ে বাইরে বেরিয়ে আসে। অফিসের বাইরে সাংবাদিক এবং সাধারণ মানুষেরা ভিড় জমিয়েছিল। তারা সবাই পুলিশকে নিয়ে নানা রকম আজে বাজে কথা বলছিল, কারণ পরপর দুটো ভয়ঙ্কর মার্ডার হওয়ার পরেও পুলিশ খুনিকে ধরতে পারছে না। তবে সেসব নিয়ে কবিরের বিশেষ একটা মাথা ব্যথা ছিল না, তার মাথায় তো অন্য কিছু ঘুরপাক খাচ্ছিল। তার অ্যাসিস্ট্যান্ট গায়তন্ডে তাকে বলে, আমার মনে হয় কমিশনার স্যার ঠিক বলছে, আমাদের রাহুলকে আবার পাকড়াও করা উচিত। কিন্তু কবিরের মনে হচ্ছিল রাহুল এসবের সাথে জড়িত নয়, কারণ তার মতো চালাক মানুষ একই ভুল দুইবার করবে না। তাই কবিরকে এখন একটু ভিন্ন আঙ্গিকে ভাবতে হবে। এরই মাঝে রাহুলের কেসটা কোর্টে তোলা হয়। রণবীর সেখানে এটা প্রমাণ করার যথাসাধ্য চেষ্টা করে যে এই সব কিছুর পেছনে রাহুলের হাত রয়েছে, এবং তার উপর সন্দেহ করার যথেষ্ট কারণও রণবীরের কাছে ছিল। তাই সে রাহুলের জুডিশিয়াল কাস্টাডি নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সিয়া সেটা হতে দেয় না। সে কোর্টকে স্পষ্ট জানিয়ে দেয় যে পুলিশের কাছে যদি কোনো রকম প্রমাণ বা সাক্ষী থাকে তাহলেই তারা রাহুলের ওপর আঙুল তুলতে পারে। তাছাড়া পুলিশের কোনো অধিকার নেই একজন সম্মানিত ব্যক্তিকে এভাবে অপমান করার। দুর্ভাগ্যবশত পুলিশের কাছে এখনো রাহুলের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই তারা কিছুই করতে পারে না। সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে কবির দেখে তার মেয়ে পাজল গেম খেলছে। সে তার বাবাকে এই গেমে সাহায্য করতে বলে, কারণ অনেক চেষ্টার পরেও সে একটা ব্লক কোনোভাবেই মেলাতে পারছিল না। তখন কবির তাকে বলে, মাঝে মাঝে সমস্যার সমাধান আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা সেটা খেয়াল করি না। মেয়েটা তখন বুদ্ধি খাটিয়ে নিজের পাজলটা সলভ করে ফেলে, আর সেই সাথে কবিরেরও টনক নড়ে। সেও বুঝতে পারে নিশ্চয়ই এই কেসের সত্যিটা তার চোখের সামনেই আছে, কিন্তু কবির সেটা দেখতে পাচ্ছে না। তাই সে আবারও প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে খতিয়ে দেখতে শুরু করে। এদিকে পরদিন সকাল সকাল রণবীর পৌঁছে যায় সিয়ার বাড়িতে। সিয়া তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু রণবীরকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে মোটেও খুশি মনে আসেনি। সে রাগী কণ্ঠে সিয়াকে বলে যে সিয়া রাহুলকে এভাবে সাপোর্ট করে অনেক বড় ভুল করছে। সে নিশ্চিত যে রাহুলই এই সবের পেছনে দায়ী। সেটা শুনে সিয়াও ভীষণ রেগে যায়। সে ভেবেছিল কোর্টের বিষয় কোর্টেই শেষ হয়ে গেছে, কিন্তু রণবীর তো কোনোভাবেই মানতে চাচ্ছে না। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। সিয়া নিশ্চিত যে রাহুল নির্দোষ, কিন্তু রণবীরের বিশ্বাস রাহুলই দোষী। তাদের দুজনের ঝগড়ার মাঝেই হঠাৎ কবির সেখানে এসে বলে রাহুল সত্যিই নির্দোষ, খুনি অন্য কেউ। এই কথা শুনে তারা দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। তখন কবির তাদেরকে জানায় যে এই সব কিছুর সাথে কোথাও না কোথাও রজনী জড়িত, কারণ এটাই একমাত্র কেস যেটাতে রাহুল, করণ এবং সারনায়েক তিনজনই ইনভলভ ছিল। কথাটা শুনে রণবীরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কিন্তু সিয়া কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন রণবীর বলে, আমার জীবনের প্রথম কেস ছিল রজনী নামের এই মেয়েটার রেপ কেস। তখনই অতীতের রহস্যগুলো সামনে আসে। সেই সময় রাহুল এবং করণ বিজনেস পার্টনার ছিল। তাদের অফিসেই চাকরি করত রজনী নামের মেয়েটা। শুরু থেকেই করণ আর রাহুলের নজর ছিল তার উপর, কিন্তু রজনী কখনোই তাদেরকে পাত্তা দেয়নি। তাই একদিন তারা দুজনে রজনীকে কিডন্যাপ করে একটা বন্ধ গোডাউনে নিয়ে যায় এবং সেখানে তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। রজনী বেচারি আকুতি মিনতি করে তাদেরকে বলে, স্যার আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। কিছুদিনের মধ্যেই আমার বিয়ে, আমার এত বড় সর্বনাশ করবেন না। কিন্তু ওই নরপিশাচগুলোর মনে বিন্দু মাত্র মায়া হয় না। তারা হামলে পড়ে নিরীহ মেয়েটার ওপর। রজনী চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তখন অনেক রাত হয়ে যাওয়াতে পুরো এলাকাটাই একদম নির্জন ছিল, তাই কেউ তার আর্তনাদ শুনতে পায় না। ঘটনাক্রমে এক বৃদ্ধ লোক বাড়ি যাওয়ার পথে গোডাউনের মধ্যে থেকে রজনীর চিৎকার শুনতে পায়। সে ছুটে চলে যায় মেয়েটাকে বাঁচানোর জন্য, কিন্তু দরজাটা বাইরে থেকে আটকানো থাকার কারণে সে ভেতরে যেতে পারে না। তখন সে ছুটে চলে যায় পাশের থানায়। সেই সময় সারনায়েক সেখানকার ইন্সপেক্টর ছিল। লোকটা সারনায়েককে সবকিছু জানায় এবং দ্রুত গিয়ে মেয়েটাকে বাঁচাতে বলে, কিন্তু সারনায়েক তার কথায় পাত্তাই দেয় না। অবশেষে তার অনেক জোরাজুরিতে বাধ্য হয়ে সারনায়েক গোডাউনে যায়, কিন্তু ততক্ষণে রাহুল আর করণ সেখান থেকে চলে গিয়েছিল। গোডাউন ফাঁকা দেখে সারনায়েক বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ তারা রজনীর কান্নার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ ফলো করে ওই বৃদ্ধ লোকটা একটা গাড়ির পেছন থেকে বিধ্বস্ত অবস্থায় মেয়েটাকে উদ্ধার করে এবং নিজেই তাকে হসপিটালে ভর্তি করে। রজনী একটু সুস্থ হওয়ার পর পুলিশকে সবকিছু জানিয়ে দেয় যে তার সাথে কি হয়েছে এবং কারা করেছে। সারনায়েক জানতো করণ এবং রাহুল অনেক পাওয়ারফুল মানুষ, কিন্তু তবুও যেহেতু এই ঘটনার একজন সাক্ষী ছিল, তাই তাকে রাহুল এবং করণের বিরুদ্ধে কেস রেজিস্টার করতে হয়। আর রজনীর এই কেস লড়ার দায়িত্ব পড়ে রণবীরের ওপর। এটা তার জীবনের প্রথম কেস ছিল। সে রজনীকে সতর্ক করে দেয় যে তার এই যুদ্ধে তাকে অনেক অত্যাচারিত হতে হবে, মানুষের অনেক কটু কথা সহ্য করতে হবে।
কিন্তু রজনী সেই সবকিছুর জন্য প্রস্তুত ছিল। সে শুধুমাত্র তার সাথে অন্যায়ের বিচার চাচ্ছিল। তার সাহস দেখে রণবীরও কেসটা লড়তে রাজি হয়ে যায়। সেটা শুনে সারনায়েক তৎক্ষণাৎ করণকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। সাথে এটাও বলে যে তাদের উচিত ছিল কাজ শেষে রজনীকে প্রাণে মেরে ফেলা, তাহলে আর এত সব ঝামেলাই হতো না। তখন করণ বলে, সমস্যা কোথায়, উকিলকে টাকা দিয়ে কিনে নাও। কিন্তু সারনায়েক তাদেরকে জানায় যে রণবীর খুব সৎ একজন মানুষ, সে টাকায় বিক্রি হবে না। তবুও সে করণের কথা মতো তার একজন পরিচিত লোককে রণবীরের কাছে পাঠায় টাকা দিয়ে। টাকাগুলো দেখে রণবীর খুশি হয়ে করণের পাঠানো লোকগুলোকে বলে তাদের বস অর্থাৎ করণের সঙ্গে কথা বলিয়ে দিতে। লোকটা তখন খুশি মনে করণকে ফোন করে রণবীরের সঙ্গে কথা বলিয়ে দেয়। করণ ভেবেছিল সে হয়তো রণবীরকে পটিয়ে ফেলেছে, কিন্তু না, রণবীর তার সামনেই তার পাঠানো লোকটাকে চড় মেরে দেয় এবং করণকে স্পষ্ট জানিয়ে দেয় যে সবাইকে টাকায় কেনা সম্ভব নয়। সেটা শুনে করণ একটু টেনশনে পড়ে যায়। পরদিন রাহুল এবং করণকে কোর্টে পেশ করা হয়। সেখানে রণবীর রজনীর সাথে হওয়া অন্যায়টা কোর্টের সামনে তুলে ধরে এবং করণ আর রাহুলকে যথাযথ শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু যখন সে এই কেসের একমাত্র সাক্ষী ওই বৃদ্ধ লোকটাকে কাঠগড়ায় ডাকতে চায়, তখনই সারনায়েক এসে জানায় যে তাদের সাক্ষীর বাড়িতে আগুন লাগার কারণে লোকটা মারা গেছে। কথাটা শুনে রজনী এবং রণবীর দুজনেই হতবাক হয়ে যায়, আর সঠিক প্রমাণের অভাবে করণ এবং রাহুল ছাড়া পেয়ে যায়। এরপর রজনী ওই শহর ছেড়ে কোথাও গায়েব হয়ে যায়। তারপর আর তার কোনো খবর পাওয়া যায়নি। সেটা শুনে কবির বলে, তার মানে রজনী তার প্রতিশোধ নেওয়ার জন্য আবারও ফিরে এসেছে। তখন রণবীর বলে, যদি সত্যি রজনী নিজের প্রতিশোধ নিতে চায় তো নিক, পৃথিবী থেকে অন্তত কয়েকটা মানুষরূপী জানোয়ার ধ্বংস হবে। কিন্তু চাইলেই তো আর সেটা করা সম্ভব নয়। যেহেতু তারা এখন একটা ক্লু পেয়ে গেছে, সেহেতু তাদেরকে এখন রাহুলকে বাঁচাতেই হবে। তাই কবির গায়তন্ডেকে ফোন করে রজনীর কেসের সম্পূর্ণ ডিটেলস জোগাড় করে দিতে বলে। গায়তন্ডেও তার কথা মতো কাজে লেগে পড়ে। এদিকে রণবীর সেদিন বাড়ি ফিরে দেখে সিয়া তার পুরো বাড়িটা তাদের ছবি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এবং সেও খুব সুন্দর করে সাজগোজ করে তার জন্য অপেক্ষা করছে। আসলে রাহুলের কেসটা নিয়ে তাদের মধ্যে যে মনমালিন্য হয়েছিল, সিয়া সেটা ঠিক করে নিতে চাচ্ছিল। রণবীরও সেটা দেখে ভীষণ খুশি হয়। এদিকে পরদিন কবিরের কাছে সেই হ্যাকারের কল আসে। সে কবিরকে হুমকি দেয় যে সে যদি কেস থেকে না সরে যায় তাহলে তার মেয়ের অনেক বড় ক্ষতি হবে। কিন্তু কবির তার হুমকি ধামকিতে একটুও ভয় পায় না। হ্যাকার লোকটা কল কেটে দেওয়া মাত্রই কবির আইটি ডিপার্টমেন্টে ফোন করে তার লোকেশন বের করতে চায়। কিন্তু তখনই তার ম্যাকের বলা কথাগুলো মনে পড়ে যায় যে এই হ্যাকার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে যে কোনো কাউকে ফোন করতে পারে, কিন্তু কেউ তাকে ধরতে পারবে না। কথাটা মনে পড়তেই সে তৎক্ষণাৎ পৌঁছে যায় ম্যাকের বাড়িতে। ম্যাক ওই সময় বাড়িতে ছিল না, তাই কবির সেখানে বসেই ম্যাকের জন্য অপেক্ষা করতে চায়। ম্যাকের মা তখন তাকে ভেতরে নিয়ে গিয়ে বসায় এবং তাকে এক গ্লাস পানি খেতে দিয়ে সেখান থেকে চলে যায়। কবির তখন ঘুরে ঘুরে সেখানকার সবকিছু দেখতে থাকে। এমন সময় তার চোখ পড়ে ফ্লোরে থাকা কিছু দাগের দিকে। সে ওই দাগগুলোকে ফলো করতে করতে ভেতরের একটা রুমের সামনে গিয়ে পৌঁছায়। সেই রুমের ভেতরে ঢুকে কবিরের চোখ একেবারে চড়ক গাছ হয়ে যায়। সে দেখতে পায় সেখানকার একটা দেওয়ালে রাহুল, করণ এবং সারনায়েকের ছবি টানানো, যার মধ্যে সারনায়েক এবং করণের ছবিতে ক্রসমার্ক করা, অর্থাৎ তারা শেষ হয়ে গেছে আর এখন রাহুলের পালা। কবির তখন বুঝে যায় এই সব কিছুর পেছনে ম্যাকের হাত রয়েছে। কিন্তু ম্যাক হঠাৎ এসব করতে যাবে কেন? ঠিক সেই মুহূর্তেই সেখানে রজনী চলে আসে। তাকে দেখে কবির ভীষণ অবাক হয়ে যায়, আর তার থেকেও বেশি অবাক হয় তাকে হুইল চেয়ারে দেখে। সে তো ভেবেছিল এই সবকিছুর পেছনে রজনীর হাত আছে, কিন্তু রজনী তো চলাফেরাই করতে পারে না। তাছাড়া সেই বা এইভাবে ম্যাকের বাড়িতে কি করছে? অনেক রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কবিরের মাথায়। তবে আসল ঘটনা বুঝতে তার খুব বেশি সময় লাগে না। আসলে ম্যাক হচ্ছে সেই ছেলে যার সাথে রজনীর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রজনীর সাথে যখন ওই অঘটনটা ঘটে, ম্যাক তখন ওই শহরেই ছিল না। তবে পরবর্তীতে যখন সে জানতে পারে, তখন সে রজনীকে নিজের কাছে নিয়ে যায় এবং এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর কৌশলে সে জিটিএন এর অফিসে ঢুকে রাহুলদেরকে মারার প্ল্যানিং শুরু করে। সবটা বোঝার পর কবির রজনীকে বলে, জীবনে প্রথমবার মন আর মাথার মধ্যে আমি কনফিউজড হয়ে গেছি। মন বলছে তোমার সাথে হওয়া অন্যায়ের কথা ভেবে তোমাকে ছেড়ে দেই, আর ব্রেন বলছে তুমি যে অন্যায়গুলো করেছো সেগুলোর জন্য তোমাকে শাস্তি দেই। তবে রজনী তার কোনো কথার কোনো উত্তর দেয় না, শুধু হাসতে থাকে। শেষমেশ মন আর মাথার লড়াইতে কবিরের মাথায় জিতে যায়। রজনীর শরীরের অবস্থা যেহেতু ভালো ছিল না, তাই সে তাকে হাউস অ্যারেস্টে রাখার ব্যবস্থা করে আর তার টিমকে অর্ডার দেয় যেভাবেই হোক ম্যাককে খুঁজে বের করার জন্য। মজার ব্যাপার হলো ম্যাক ওই সময় আড়াল থেকে তাদেরকেই দেখছিল, কিন্তু পুলিশ সেটা লক্ষ্য করে না। কবিরের গতিবিধি পর্যবেক্ষণ করে ম্যাক সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে আসল কালপ্রিট যেহেতু ধরা পড়েই গিয়েছিল, তাই কবির মিডিয়াকেও বিষয়টা জানিয়ে দেয়। খবরটা শুনে সিয়া হতবাক হয়ে যায়। সে হয়তো কখনো ভাবতেও পারেনি ম্যাকের মতো শান্তশিষ্ট ছেলে এমন ভয়ঙ্কর প্ল্যানিং করতে পারে। এরপর কবির রাহুলের সঙ্গে দেখা করতে যায় তাকে সতর্ক করার জন্য, কারণ এবার ম্যাকের টার্গেট সে হবে। কিন্তু রাহুল তার কোনো কথায় পাত্তাই দেয় না, বরং তাকে এতদিন হেনস্থা করার জন্য কবিরকে অপমান করতে শুরু করে। এখন যেহেতু এটা প্রমাণ হয়েই গেছে যে এই কেসে তার কোনো হাত নেই, তার মানে সে এখন মুক্ত। আর সেই একই কারণে কবিরও তাকে কিছুই বলতে পারছিল না। রাহুল কবিরকে বলে, তোমরা কেমন পুলিশ, এখনো খুনিকে ধরতে পারছো না? ওকে ধরো আর ধরে নিয়ে এসে বোঝাও যে আমি ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কিছুই করিনি। কোর্ট আমাকে সসম্মানে মুক্ত করেছিল, কিন্তু আসল সত্যিটা তো কবিরের জানাই ছিল। তবে আজ সে কিছুই বলতে পারে না। রাহুল তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কবিরের কাছ থেকে তার পাসপোর্টটা নিয়ে নেয় এবং তার জন্য দ্রুত ব্যাংককের ফ্লাইট টিকিট কাটতে বলে, কারণ সে যদি দেশেই না থাকে তাহলে তো ম্যাক তাকে ধরতেই পারবে না। এরপর রাহুল কবিরকে বলে, তোমার দায়িত্ব আমাকে সুস্থভাবে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার, তুমি তোমার ডিউটি করো, আর ম্যাক ধরা পড়লে আমাকে জানিয়ে দিও, আমি ফিরে আসবো। তার অ্যাটিটিউড দেখে কবিরের ভীষণ রাগ হচ্ছিল, তবুও সে চুপচাপ সবকিছু মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাহুল তার ঘাট থেকে এই ঝামেলা মেটার খুশিতে মদ খেয়ে মেয়েদের সঙ্গে এনজয় করতে শুরু করে। এরই মাঝে সিয়া আসে তার সঙ্গে দেখা করতে। সে রাহুলকে বলে, আমি কখনো ভাবতেও পারিনি আমি একটা রেপিস্টকে সাহায্য করছি। তখন রাহুল তাকে জানায় যে সে নির্দোষ, সে এমন কিছুই করেনি। তখন সিয়া বলে, তুমি কি করেছো আর কি করতে পারো তার সবটাই আমি জানি। রাহুল তখন তার কথায় পাত্তা না দিয়ে মদের নেশায় তার সঙ্গেও ফ্লার্ট করতে শুরু করে। তখন সিয়া রেগে গিয়ে তার রেজিগনেশন লেটারটা রাহুলের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। মূলত রেজিগনেশন দেওয়ার জন্যই সে সেখানে গিয়েছিল। সিয়ার চলে যাওয়াতে রাহুলের বেশ খারাপ লাগে, কিন্তু সে যেহেতু নেশার ঘরে ছিল তাই আবারও সে তার ওই রাতের গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অবশ্য রাহুল সিয়ার প্রতি এতটাই অবসেসড হয়ে গিয়েছিল যে সে ওই মেয়েটার মধ্যেও সিয়াকেই দেখতে পাচ্ছিল। পরদিনই রাহুল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আর কবির তার টিমকে নিয়ে তাকে সুস্থ অবস্থায় এয়ারপোর্টে পৌঁছে দেয়। কিন্তু সেখানেও রাহুল কবিরকে টিটকেরি দিতে ছাড়ে না। এসব দেখে কবিরের ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। রাহুলকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে সে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই কবিরের কাছে একটা কল আসে। তাকে জানানো হয় যে রাহুল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা শুনে কবির যেন আকাশ থেকে পড়ে। সেই সাথে ভীষণ বিরক্ত হয় যে এই রাহুলের কি দুর্ভাগ্য পেছন ছাড়বে না কি। সে বুঝে গিয়েছিল এর পেছনেও নিশ্চয়ই ম্যাকের কোনো হাত আছে, তাই সে তৎক্ষণাৎ হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু যাওয়ার পথে তারা দেখতে পায় রাহুলকে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে রাহুল নেই, বরং তার ডক্টর আহত অবস্থায় পড়ে আছে। আসলে কবির সেখানে পৌঁছানোর আগেই ম্যাক পুলিশ সেজে সেখান থেকে রাহুলকে তুলে নিয়ে গেছে। এটা দেখে কবির হতাশ হয়ে যায়। এদিকে ম্যাক রাহুলকে তার সেই গোপন আস্তানায় এনে আটকে রাখে। রাহুল তখন কেঁদে কেটে ম্যাকের কাছে তার জীবন ভিক্ষা চায়। আজ পর্যন্ত সে যত ভুল করেছে তার সবকিছুর জন্য ক্ষমা চায়, কিন্তু ম্যাক তার কোনো কথায় পাত্তা দেয় না। রাহুল তাকে রিকোয়েস্ট করে বলে যে তুমি পুলিশের হাতে আমাকে তুলে দাও, আইন আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে প্লিজ মেরো না। তখনই পেছন থেকে একটা মেয়ে বলে ওঠে, আমরা তোমাকে মারবো না, তোমার মৃত্যুটাকে তামাশা বানাবো। মেয়েটা আর কেউ নয়, সিয়া ছিল। তাকে দেখে রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না সিয়া এখানে কি করছে। আর তখনই গল্পের আরো একটা রহস্য সামনে আসে। মূলত রজনীর কেসের ওই সাক্ষী বৃদ্ধ লোকটা সিয়ার বাবা ছিল। আর সেদিন যখন রাহুলরা সবাই মিলে তার বাবাকে মারতে গিয়েছিল তখন সিয়া তার বাবার সঙ্গে ফোনে কথা বলছিল। বাবার চিৎকার শুনে সিয়া তৎক্ষণাৎ বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ অন করে এবং সেখান থেকে সে দেখতে পায় কিভাবে রাহুলরা তার বাবাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে। দুর্ভাগ্যবশত সিয়া ওই সময় দেশে ছিল না, তাই বাবাকে চোখের সামনে ছটফট করে মরতে দেখা ছাড়া তার আর কিছুই করার ছিল না। তবে পরবর্তীতে সিয়া দেশে ফিরে আসে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আর তারপর রজনীদের সাথে মিলে একে একে তার বাবার খুনিদেরকে শেষ করতে থাকে। সিআই ম্যাককে রাহুলের অফিসে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল, যাতে তাদের এই মিশন আরো সুন্দরভাবে এক্সিকিউট করা যায়। রাহুল এসব শুনে ভীষণ ঘাবড়ে যায়। এদিকে কবির যে কোনো মূল্যে রাহুলের মৃত্যুর লাইভ টেলিকাস্ট বন্ধ করার চেষ্টা করতে থাকে, কারণ সে জানতো যতক্ষণ না ম্যাক লাইভে আসছে ততক্ষণ রাহুলের কোনো ক্ষতি হবে না। কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে ম্যাক রাহুলের কাছে পৌঁছলো কিভাবে। তখন জানা যায় এর পেছনেও আসলে সিয়ার হাত আছে। সিয়া গত রাতে রাহুলের বাসায় শুধুমাত্র রেজিগনেশন লেটার দিতে যায়নি, সে গিয়েছিল অন্য এক উদ্দেশ্যে। রাহুলের ডায়াবেটিসের প্রবলেম ছিল, তাই তাকে প্রতিনিয়তই ইনসুলিন শট নিতে হতো। তো সিয়া যখন জানতে পারে যে রাহুল দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে তখন সে খুব কৌশলে রাহুলের বাড়িতে গিয়ে ইনসুলিন শটের জায়গায় সুগার সিরাপের ইনজেকশন রেখে আসে।
আর এয়ারপোর্টে যাওয়ার পথে যখন রাহুল সেই ইনজেকশন নেয় তখন থেকেই তার মধ্যে ধীরে ধীরে প্রতিক্রিয়া শুরু হয় এবং এয়ারপোর্টে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার শরীর অনেক বেশি খারাপ হয়ে পড়ে, যে কারণে এয়ারপোর্ট অথরিটি তার বোর্ডিং ক্যান্সেল করে তাকে হসপিটালে পাঠিয়ে দেয় আর সেখান থেকে ম্যাক তাকে তুলে আনে। তো রাহুলের সাথে কথা বলতে বলতে সিয়া আবারও তার শরীরে সুগার সিরাপ ইনজেক্ট করতে শুরু করে যাতে রাহুলের সুগারের মাত্রা বেড়ে যায় এবং সে একটা পর্যায়ে ছটফট করতে করতে মারা যায়। এরই মাঝে ম্যাক তাকে জানায় যে সে জিটিএন এর সার্ভার হ্যাক করতে পারছে না, হয়তো সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা শুনে সিয়া বুঝে যায় নিশ্চয়ই কবির তাদের প্ল্যান বুঝতে পেরেছে, কিন্তু সার্ভার অন থাকুক বা না থাকুক সে কোনোভাবেই রাহুলকে ছাড়তে রাজি নয়, কারণ রাহুলকে মারলেই তার প্রতিশোধ পূরণ হবে। এই বলে সে রাহুলের সুগার ডোজ আরো বাড়াতে শুরু করে। তখনই হঠাৎ রাহুল বলে ওঠে, আমাকে মারলেও তোমার প্রতিশোধ পূর্ণ হবে না, কারণ তোমার বাবা আর রজনীর এই দুরবস্থার পেছনে শুধু আমরা তিনজনই নয়, আরো একজন দায়ী। সেটা শুনে সিয়া ভীষণ অবাক হয়ে যায়। সে রাহুলকে জিজ্ঞেস করে কে সেই চতুর্থ ব্যক্তি। রাহুল বলে তোমার বয়ফ্রেন্ড রণবীর। সিয়া তার কথা বিশ্বাস করতে চায় না। তখন রাহুল বলে মরার সময় মানুষ কখনো মিথ্যে কথা বলে না। সিয়া তখন তাকে জিজ্ঞেস করতে থাকে যে রণবীর কি করেছিল, সে কিভাবে এসবের সাথে জড়িত, কিন্তু তার কোনো উত্তর দেওয়ার আগেই রাহুল মারা যায়। এরই মাঝে গায়তন্ডে এসে কবিরকে রজনীর কেসের আরো কিছু ডকুমেন্ট দেখায় এবং সেখান থেকে কবির জানতে পারে যে পুলিশের কাছ থেকে ওই বৃদ্ধ লোকের লাশটা ক্লেম করতে তার মেয়ে এসেছিল। কবিরের মনে তখন একটু খটকা লাগে। সে ওই মেয়ের ডিটেলস বের করলে সিয়ার ব্যাপারে জানতে পারে, আর তখন তার কাছে সবকিছু আরো বেশি পরিষ্কার হয়ে যায়। অন্যদিকে সিয়া বাড়ি ফিরে রণবীরের কথা ভেবে কাঁদতে শুরু করে। সে নিজের বাবার হত্যাকারীকে ভালোবেসেছে এটা বেচারি মেনেই নিতে পারছিল না। সে সবকিছু ভাঙচুর করতে থাকে আর সেই সাথে রণবীরের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে এবং সেখান থেকে রণবীরের রহস্যটা সামনে আসে। আসলে সেদিন রণবীর করণের পাঠানো টাকাগুলো রিফিউজ করেছিল ঠিকই, তবে পরবর্তীতে যখন করণরা তাকে আরো বেশি টাকা অফার করে তখন আর রণবীর না করতে পারে না, বরং সে সুযোগ বুঝে করণদেরকে প্যাচে ফেলে আরো অনেক বেশি টাকা হাতিয়ে নেয়। সোজা কথায় বলতে গেলে সে করণদের সঙ্গে হাত মিলিয়ে নিজের লাইফ সেট করে নেয়। আর সিয়ার বাবাকে মেরে ফেলার আইডিয়াটাও তারই ছিল, কারণ সে বেঁচে থাকলে তো করণদেরকে মুক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়তো। এসব জানার পর সিয়া রণবীরকে ফোন করে বলে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। রণবীর খুশি মনে তার সঙ্গে রওনা হয়ে যায়। এরপর সিয়া তাকে নিয়ে যায় তার গোপন আস্তানায়। রণবীর কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সিয়া হঠাৎ তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কতটা ভালোবাসো। রণবীর বলে আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমার জন্য আমি নিজের জীবন দিতেও পারি, আবার দরকার পড়লে কারো জীবন নিতেও পারি। তখন সিয়া তাকে জিজ্ঞেস করে আমার বাবাকেও মারতে পারো। রণবীর তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। তখন সিয়া তাকে জানায় যে রজনীর কেসের ওই বৃদ্ধ সাক্ষী তার বাবা। এই কথা শুনে রণবীরের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। তখন সিয়া বলে যারা এই কেসের সঙ্গে জড়িত ছিল আমি তাদের সবাইকে মেরে ফেলেছি, কিন্তু তোমাকে আমি মারতে চাই না, কারণ তোমাকে আমি মন থেকে ভালোবেসেছি। তুমি প্লিজ পুলিশের কাছে স্যারেন্ডার করে নাও আর নিজের দোষগুলো স্বীকার করো। আমি কথা দিচ্ছি আমিও স্যারেন্ডার করব। কিন্তু রণবীর তার কথায় রাজি হয় না, কারণ এতে তার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। সে উল্টো সিয়াকে কনভিন্স করতে থাকে যে সে কোনো ভুল করেনি, তার জায়গায় অন্য কেউ থাকলেও এই একই কাজ করত। তাছাড়া সে নিজে তো আর কাউকে খুন করেনি, শুধু আইডিয়া দিয়েছিল। সে যদি আইডিয়া নাও দিত তাও হয়তো রাহুলরা তার বাবাকে মেরে ফেলতো। আর রণবীর খুব ভালো করে জানতো রাহুলরা কতটা খারাপ হতে পারে। এই কারণেই সে সবসময় সিয়াকে তার থেকে দূরে রাখার চেষ্টা করত। তার কথা শুনে সিয়া প্রচন্ড রেগে যায়। তখন রণবীর বলে তুমি অযথাই আমার উপর রাগ করছো। আমি মানছি আমি ভুল করেছি, তার জন্য তো ক্ষমাও চাইছি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তখন সিয়া বলে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তার জন্য তোমাকে স্যারেন্ডার করতে হবে। তখন রণবীর রেগে গিয়ে বলে বারবার স্যারেন্ডারের কথা বলছো কেন? আর তুমি কি ভেবেছো পুলিশের কাছে ধরা দিলেই আমার জেল হয়ে যাবে? তার জন্য হয়তো তোমার কাছে প্রমাণ থাকতে হবে, নয়তো আমার স্বীকারোক্তি লাগবে, যার কোনোটাই তোমার কাছে নেই। তখন সিয়া হঠাৎ করে বলে ওঠে তোমার স্বীকারোক্তি নেওয়ার কোনো প্রয়োজন নেই, যা বলার বলে দিয়েছ। তখন রণবীর দেখতে পায় কবির সিয়ার সঙ্গে কলে কানেক্টেড, অর্থাৎ সে রণবীরের সব কথা শুনেছে। রণবীর তখন রাগের মাথায় সিয়াকে মেরে তার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন সিয়া তাকে আটকানোর জন্য তার হাতের ভেতর ছুরি গেঁথে দেয়। রণবীর তখন আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, সে সিয়ার সঙ্গে লড়তে শুরু করে। এরই মাঝে কবির সেখানে পৌঁছে যায়। তখন শুরু হয় কবির আর রণবীরের মধ্যে তুমুল যুদ্ধ। দুজনেই সমানে সমান টক্কর দিচ্ছিল। তবে তাদের লড়াইয়ের মাঝেই হঠাৎ করেই সিয়া গুলি করে রণবীরকে মেরে ফেলে। এরপর অবশ্য সে স্যারেন্ডার করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কবির এবার তার ব্রেনের বদলে তার মনটাকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সিয়াকে ছেড়ে দেয়। আর সেই সাথে তার ওপরে কোনো অ্যাকশন নেওয়ার আগেই সে নিজের চাকরি থেকেও রিজাইন করে নেয়।
তবে কবিরের এটা নিয়ে কোনো আক্ষেপ ছিল না, বরং সে খুশি ছিল যে এখন থেকে সে তার মেয়েকে পর্যাপ্ত সময় দিতে পারবে। আর সিয়া খুশি ছিল তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরে। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। মুভিটা বেশ পুরনো হলেও এর গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।